প্রায় ৪ বছর হলো অন্তত প্রায় ৫-৭০০ উপরে ডাল কেটে চারা বিক্রি করা হয়েছে। তা ৳৪০ থেকে তাহলে আমার অন্তত ৳৪০,০০০ উপরে আমার রিটার্ন আসে শুধু চারা থেকে। তাহলে ৳১৬০ ইনভেস্ট করে আমি ৳৪০,০০০ চারা বিক্রি করে পেরেছি। তাহলে ৳১৬০ আমার প্রায় ৳৬০,০০০ রূপান্তর করতে পারে একমাত্র ড্রাগন ফল। তাতে দেখা যাচ্ছে যে ১ বিঘাতে মিনিমাম ৳৮,০০,০০০ প্রফিট হচ্ছে ফল থেকে। এই গাছটা চেনেন? এটি হচ্ছে টাকার গাছ। হ্যাঁ, ছোটবেলা থেকে অনেক শুনেছি যে টাকা কি গাছে ফলে। আজ এসে আমি দেখলাম যে টাকা গাছে ফলে, আর এই গাছ টাকা ফলায়। আমাদের সাথে আজ যিনি রয়েছেন তিনি একজন বিখ্যাত কৃষি বিশেষজ্ঞ, দিব্যেন্দু বিশ্বাস। দাদা, আপনাকে প্রশ্ন করব। আমি জানি যে আপনার কৃষি জ্ঞান আমাদের শুধুমাত্র রাজ্য নয়, আমাদের দেশ এমনকি বিদেশেও কৃষিকাজকে অনেকটা প্রভাবিত করেছে। তা সেখানে দাঁড়িয়ে আপনার নিজের রাজ্য পশ্চিমবঙ্গে যেই ধরনের চাষবাস হচ্ছে সেটাকে আপনি অল ওভার কেমন দেখছেন বা কিভাবে হচ্ছে দেখছেন? না, আমি খুব আশাবাদী এবং অনেকটা এগিয়েছে। আমি যখন এগ্রিকালচার পড়তাম তখন আমাদের স্যার বলেছিল, যা কিছু অলাভজনক বাদ দাও, যা কিছু লাভজনক গ্রহণ করো। অর্থাৎ চাষিরা বড় অসহায়। অর্থাৎ চাষ করতে গেলেই প্রথমে লেবার লাগে, সার লাগে, ওষুধ লাগে, জল লাগে, বীজ লাগে, লাঙল লাগে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তার বিনিময়ে চাষির ন্যায্য দাম পায় না, যার ফলে ওদের আত্মহত্যা করতে বাধ্য হয়। এইরকম একটা সংকটের সময় আমরা লাভজনক চাষ হিসেবে খোঁজ করছিলাম। ইতিমধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিন ভদ্রলোক উনি আমাকে বললেন যে বাংলাদেশের কিছু দিলে যাও, এখানে ড্রাগন ফলের ওরা নিয়ে এসে ভিয়েতনাম থেকে। ওনার পরামর্শ অনুযায়ী আমি চলে গেলাম বাংলাদেশে। ওখান থেকে আমি এই ড্রাগন ফলটা নিয়ে আসি ২০০৯ সালের জুলাই মাসে, ১০ই জুলাই। তারপর থেকেই আমি পরের বছরই ৭ কিলো ফল নিয়ে চলে যাই ব্যাঙ্গালোরে মার্কেটিং করতে। স্থায়ী মেলা হয় ২৫, ২৬, ২৭ জুন প্রত্যেকবার হয় ব্যাঙ্গালোর কৃষি মেলায়। সেইখানটা থেকে আমি গোটা ভারতবর্ষ ওইখান থেকে ছড়িয়ে দিই। ২০০০ লিপিয়ার প্লাস ৭ কিলো ফল নিয়ে গিয়ে এবং অনেক অর্ডার পাই। তো এই যে লাভজনক একটা ড্রাগন ফল কেন করছি, যে ভারতবর্ষে আমাদের যে মেন ক্রপ যেগুলো ধান, পাট প্রচলিত, এতে কিন্তু চাষিরা হ্যাপি নয়, লাভ পাচ্ছে না। কিন্তু ড্রাগন ফলটা বিদেশি ফল, আমাদের 90% আমাদের আমদানি করতে হয়। সেই জায়গাটায় আমরা করলে কী হবে, আমাদের দেশে ওয়েদারে সুন্দর ফল হচ্ছে, তাহলে চাষিরা একটা বিকল্প লাভজনক ফল পেল। আর আমাদের লোকেরা বিদেশ থেকে যে ফলগুলো আসছে তার সাথে একদম গার্ডেন ফ্রেশ টাটকা ফল খেতে পারছে। আর চাষিরা আর্থিকভাবে ভীষণ সমৃদ্ধ লাভ করতে পারবে। আমাদের আজকের খেতে প্রান্তরের এই পর্বটি কিন্তু সম্পূর্ণ সমৃদ্ধ বলতে পারি, আর আপনাদের এটা দেখা জরুরি। কারণ প্রত্যেক দিন আমরা যেই চাষগুলো তুলে ধরি, যেই কৃষক সেই চাষ করছেন তারা নিজেদের মন্তব্য রাখেন, কিন্তু এই চাষের ক্ষেত্রে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি স্বয়ং হচ্ছে এই চাষের উদ্যোক্তা, মানে এখানে প্রবর্তক বলতে পারি ড্রাগন চাষের। তো তার বলা প্রত্যেকটা কথা আপনাদের কাছে বেদবাক্য যারা এই ড্রাগন চাষ করতে চাইছেন। তা দাদা, প্রথম থেকে একেবারে শুরু করি, যারা হচ্ছে প্রথমে একেবারে যাদের কাছে জমি নেই, জমিটা তৈরি করবেন আর এই চাষ করতে চাইছেন, তারা কিভাবে চারা তৈরি করবেন? হ্যাঁ, প্রথমে বলি যে আমি প্রত্যেক রবিবারে সকাল ১০টা থেকে ২টো অবধি ড্রাগন ফল অ্যাভোকাডো বিকল্প চাষের নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম করি। তো যাবতীয় প্রায় ২ ঘন্টা ট্রেনিং আমরা দেই। এটা একটা ঘটনা। আর দ্বিতীয়ত ধরুন, প্রথমত ড্রাগন ফল চাষ করতে গেলেই প্রথমে যেটা লাগতে হবে জাত, সঠিক জাত। এবার এটা আমরা এখন অবধি দেখেছি ডক্টর সেবাসার কথায় যে ৩৭৫টা জাত আছে, তার মধ্যে সবচাইতে সেরা হচ্ছে সিয়াম রেড। এই যে জাতটা দেখছেন সিয়াম রেড, এটা কি দেখবেন আমাদের এত বড় বাগান, এখানে ৮ বিঘা বাগান, একটা কোনো রোগ বালাই নেই। অর্থাৎ এই সিয়াম রেড হচ্ছে রোগ সহনশীল। ২ নম্বর হচ্ছে তাপমাত্রা সহনশীল। এখন এই যে তাপমাত্রা চালু হয়েছে সব জায়গায় আপনার চায়না ক্লে স্প্রে করা হচ্ছে, কিন্তু কোনো চায়না ক্লে স্প্রে করা হয়নি, অথচ কোনো গাছের কোনো ড্যামেজ দেখতে পাবেন না। ২ নম্বর কি, এটা ভেরি ফাস্ট গ্রোথ, গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন যে কি হারে গাছের গ্রোথ হয়েছে। ৪ নম্বর কি, এটা প্রচুর ফল হয়, প্রথমে আসে শেষ অবধি থাকে। এই সিয়াম রেডের উপরে কেউ নেই এখন অবধি।
আর দ্বিতীয়ত যে চারা তৈরির কথা বললেন না, এই যে চারা, এটা গতবার তার আগেবার দুবার ফল দিয়েছে ডালটা, তারপরে আর ফল দেবে না, এটা বাধ্যতামূলক। আপনি ফেলে দিন, চারা করুন, এটা কেটে ফেলতেই হবে। এটা থাকলে কি হতো, গাছের খাবার খেত আর রোগবালাই ডেকে নিয়ে আসতো, জন্য এটা পুনিং করতে হয়েছে। এটা অ্যাডাল্ট গাছ, পুনিং করে এই যে শেকড় কেটে বেরিয়ে গেছে, রুট হরমোন দিয়ে আমরা বালি, আর এটা হচ্ছে এর সঙ্গে আছে ছাই, কালো ছাই, এইটা দিয়ে আমরা বসানোর পরে এই যে শেকড়টা বেরিয়ে গেছে। এখন এই গাছটা যদি লাগানো যায় তাহলে এ প্রায় 7-8 মাসের মধ্যে ফল এসে যাবে। নতুন কৃষক চারা কোথায় পাবেন? হ্যাঁ, নতুন কৃষক চারা কোথায় পাবে? প্রথমেই বলছি যে আমাদের শেখানো হয়েছিল এগ্রিকালচারে যে কোনো গাছের চারা নির্বাচন করতে গেলে সুস্থ সবল অ্যাডাল্ট গাছের সায়ন থেকে চারা করা উচিত। তো এই যে সুস্থ গাছ, এটাতে নিরোগ, আর এর অ্যাডাল্ট, যার ফলে দেখুন কয়েকদিনের মধ্যে কত বড় গাছ বেরিয়ে গেছে। অর্থাৎ প্রথমেই চাষিদের খেয়াল রাখতে হবে যে আমি যে চারাটা নেব সেটা সুস্থ সবল অ্যাডাল্ট গাছের চারা কিনা। ড্রাগন ফলের চাষ করা কিংবা এই ফলের চারা তৈরি করা এতটা সহজ? যেহেতু ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, সেই জন্য শুধুমাত্র একটা পরিণত গাছের ডাল কেটে নিয়ে সেটাকে বালিতে একটু ছাই, একটু সার এবং একটু হরমোন প্রয়োগেই 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু এরকম শেকড় বেরোচ্ছে, এবং এটা মাটিতে পুঁতলেই গাছ তৈরি, সেই গাছ দেবে ফল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাটিতে তো আমি পুঁতবো এই ডালটা, কিন্তু তার পদ্ধতি কি? মাটিটা আমি কিভাবে তৈরি করব, কতটা জল দেব? আমি উত্তর জানি না, উত্তর দাদার থেকে জানবো। দাদা, ড্রাগনের গাছ পোতার আগে আপনি জমিটা কিভাবে তৈরি করলেন, বা গাছটাই বা কিভাবে লাগালেন এখানে? হ্যাঁ, এই ড্রাগন ফল লাগানোর এটা ওল্ড সিস্টেম, পুরনো পদ্ধতি, অর্থাৎ খুঁটি পদ্ধতি, পিলার পদ্ধতি। এটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। এটা আমরা এসে যেটা এটা পুরনো পদ্ধতিতে প্রথমেই একটা খুঁটি পুঁততে হবে সিমেন্টের, এটা 4 ইঞ্চি বা 4 ইঞ্চি 6 ফুট হাইট, তার সঙ্গে চারিদিকে একটু মাটি খুঁড়ে গোবর সার, নিমখোল, সরষের খোল এগুলো দিয়ে, পচা মাটি দিয়ে সুন্দর করে দিয়ে এই 4টে চারা চারপাশে 4টে লাগাতে হলো। 2 ইঞ্চির বেশি নিচে যাবে না, ম্যাক্সিমাম 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি দিয়ে ওই গাছের সাথে বেঁধে দিতে হবে। দিয়ে জল দিলেই 1 মাস পরেই ওখান থেকে ওই যে কুশি বেরিয়ে উপরে গাছ উঠে গেল। ঠিক 1 বছরের মাথায় ফল দিতে শুরু করবে। অর্থাৎ যে কোনো মাটিতে লাগানো যায়, যে কোনো মাটিতেই, কেননা ওর পিএইচ লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। কী করে? আমরা যখন ওই কিছুটা যে সারগুলো দিচ্ছি সেগুলোতে পিএইচ লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে আমার ওই খাবারটাই পিএইচ লেভেলটা 6.5-7 পিএইচ লাগে, সেটা নর্মাল হয়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো মাটিতে ডাউনফল হওয়া সম্ভব। এঁটেল মাটিতেও? হ্যাঁ, এঁটেল মাটিতেও সম্ভব, কেননা আমরা এখানে সবচেয়ে দোআঁশ মাটি ভালো হয়। আর আমরা যখনই এঁটেল মাটিতে যখন আমরা এই সারগুলোর উপরে পাতা পচা গোবর সার যখনই দিচ্ছি, সুপার ফসফেট, পটাশ একটুখানি দিচ্ছি, তখনই মাটিটা অনেকটা হালকা জুড়ে যাচ্ছে। গোবর সার প্রায় 17টা মাইক্রোনিউট্রন আছে, মাটির স্বাস্থ্যটা অনেকটা উন্নত করে দেয়। যার ফলে আপনি যে কোনো মাটিতে গোবর সার দিয়ে লাগালেই মাটির চরিত্রটাই চেঞ্জ হয়ে যায়, যার ফলে কোনো মাটিরই অসুবিধা নেই। মাটিতে গাছটা লাগানোর পর জল দেওয়ার নিয়ম কি? এই যে গাছ লাগানো হলো, তারপরে জল দেওয়ার নিয়ম হচ্ছে গাছটা যাতে ডিপ হলে ভালো হয়, কেননা যেটুকু জল দরকার সেটুকু হলে ভালো হয়, ওই ঢালাও সেচ দেওয়াটা ঠিক না। অর্থাৎ ময়েশ্চারটা দরকার, অর্থাৎ ভিজে থাকা দরকার, তাহলে কি ও খাবারটা তুলতে পারবে। ও যদি গাছ মাটিটা ভিজে না থাকে খাবারটা তুলতে পারবে না। আর একটা কি, মানে আপনার 30 ভাগ খাবার মাটি থেকে এটা নেয়, আর বাদ বাকি যেহেতু ক্যাকটাস দেখেছেন এটা 70 ভাগ খাবার গাছের ডাল থেকে নেয়, যার ফলে আমরা ওই জলটা মাঝে সাঝে স্প্রে করে দিই। অর্থাৎ আমরা খাবার যেগুলো দিই সেগুলো স্প্রে করে দিলে ভালো হয়, আর গাছের গোড়াটা জাস্ট ভিজে থাকবে। এই হচ্ছে সেচের পদ্ধতি।